This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুরের পর এবার বিশ্বভারতীর হস্টেলে বহিরাগতদের হামলা। সুভাষপল্লীর হস্টেলে ঢুকে পড়ুয়াদের মারধর করার অভিযোগ। হস্টেলে ক্লাব ঘর বানানোর দাবি বহিরাগতদের, অভিযোগ করছেন পড়ুয়ারা। আর কি কি অভিযোগ রয়েছে, ঠিক কি ঘটেছে জানাবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, দেখো, মধ্যরাতে পড়ুয়াদের যে ছাত্রাবাস সেখানে হামলার অভিযোগ। পড়ুয়ারা জানাচ্ছেন যে যখন মধ্যরাত তখন পাশের যে প্রতিবেশী সুভাষপল্লীতে যে টান ছাত্রাবাস রয়েছে সেখানে প্রতিবেশীরা সেখানে আসে এবং তাদেরকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। পড়ুয়াদের আরো অভিযোগ রয়েছে এই যে ছাত্রাবাস সেখানে 20 জন ছাত্র রয়েছেন এবং বেশিরভাগ জায়গাটা রয়েছে ফাঁকা, সে কারণেই সেই জায়গা দখল করতে চাই সেখানে আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে বিশ্বভারতীর আশেপাশে তারা, এবং ওই যে ছাত্রাবাস সেটাকে ক্লাব ঘর বানাতে চায় এমনটাই তাদের দাবি। যদিও এই বিষয়ে তারা কোনোভাবেই সকাল থেকে কেউ মুখ খুলতে রাজি নন, তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। যদিও যে ছাত্ররা ওখানে থাকতেন তারা বিশ্বভারতীর ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রশ্ন উঠছে বিশ্বভারতী ছাত্রদের নিরাপত্তা নিয়েও, যেখানে মধ্যরাতে ছাত্ররা জানাচ্ছেন তারা পড়াশোনা করছিল, তারপর তারা যখন ছাদে ওঠে তখন তাদেরকে গাছ দেখিয়ে ভয় দেখানো হয় এবং এমনকি তাদেরকে মারধর করা হয়, এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ তারা করছেন। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখছেন এবং লিখিত আকারে তাদের কাছে অভিযোগ করেছে ওই ছাত্ররা। বুঝতে পেরেছি হিমাদ্রি, অনেক ধন্যবাদ, নজর রাখো। কয়েকজন দাদা এবং কয়েকজন দিদি মহিলা বেরিয়ে আসেন এবং আমাদের অকথ্য ভাষায় গালাগালি করেন, হোস্টেলের ভেতরে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে আমাদেরকে যাচ্ছে তাই যে কোনো যা বলা যায় না এইরূপ ভাষাতে ওনারা প্রচুর গালিগালাজ করেন। তারপর ডেথ থ্রেট দেন যে তোরা বাইরে বেরোলে দেখে নেব, তোরা যদি এই হোস্টেলের সীমানার বাইরে পা রাখিস তোদের পা ভেঙে দেবো। সমস্যাটা এটাই যে আমরা যদি কোনো কিছু বলি, ঠিক আছে, ওটা ওনারা শুনবেন না, এটা তাদের নিজেদের সম্পত্তি টাইপের ওনারা ভেবেন, আমরা ওদেরকে কিছু বলতে পারবো না, ওনারা যা ইচ্ছে তা খুশি করতে পারেন। কি কি করেন এখানে? ছাগল চড়ানো হয় আর মাদক দ্রব্য, ঠিক আছে। কারা করছে এটা? এই প্রতিবেশীরা যারা। জানিয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ। এবার নজর রাখবো মালদার দিকে। আচ্ছা, মালদা মানে কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, হাতে হাতে গুলি বন্দুক। এবার মানিক চকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর ইংরেজ বাজারের বাড়ির কাছেই চলল গুলি। একেবারে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের দাপাদাপি। দেখুন সেই ছবি, TV9 বাংলার হাতে হাড় হিম করা সেই সিসিটিভি ফুটেজ। মানিক চকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর ইংরেজ বাজারের বাড়ির কাছেই দেখা গেল ঠিক এই রকম ছবি। কারা ঘটালো এই কাণ্ড জানার চেষ্টা করবে এই মুহূর্তে মালদা থেকে প্রতিনিধি শুভতোষ রয়েছেন টেলিফোন লাইনে। শুভতোষ। হ্যাঁ দীপ, সাবিত্রী মিত্রর বাড়ির খুব কাছেই, গা লাগোয়া এলাকাতেই, সেখানে একেবারে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালালো। 7mm পিস্তল হাতে পরপর 3 রাউন্ড গুলি চালালো এবং সেই গুলিতে আহত হলেন এক পথচারী। তার আগেই গত 24 ঘন্টার মধ্যে দ্বীপ যে এই মালদাতে দুটো খুন, দুটো এলোপাতারি কোপ মেরে কুপিয়ে খুন দুটি এলাকায়, এবং একই সাথে মালদা শহরে সাবিত্রী মিত্রর বাড়ির কাছে চলল গুলি। তো ফলে পরিস্থিতি কোন জায়গায় ক্রমশ পৌঁছচ্ছে, একেবারেই তুমি সত্যি বলেছো যে মুক্তাঞ্চল হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই গুলি চালানোর ঘটনায় যার কাছ থেকে পিস্তল ছিল, যার কাছ থেকে নিয়ে গুলি চালানো হয়েছিল, সেই সুব্রতকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত যে গুলি চালায় সেই উত্তম মণ্ডল বা বল্লা, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, সে অধরাই রয়েছে। তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এর পাশাপাশি তদন্ত চালানো হচ্ছে যে এই উত্তমের সঙ্গে আর কারা রয়েছে সেই খোঁজও কিন্তু পুলিশ করছে। তবে সব থেকে যে বড় প্রশ্ন উঠেছে যে এই সমস্ত ছেলেরা বা তারা এই স্পর্ধা কোথা থেকে পাচ্ছে এবং এত আগ্নেয়াস্ত্র কোথা থেকে তারা মজুত করতে পারছে। একেবারে শুভতোষ, নজর রাখো আপাতত, ধন্যবাদ তোমাকে। আর বাড়ির পিছনে গুলি চলার পর বিস্ফোরক তৃণমূল বিধায়ক সাবিত্রী, 7mm পিস্তল তো সবার কাছেই আছে, প্রশাসন সব জানে, বললে বেশি বলা হয়, আপনাদের দাম কমে গেছে। পুলিশ কর্মীদের একাংশকে ঠিক এই ভাষাতেই নিশানা করলেন তৃণমূল বিধায়ক। তো কালকে পুলিশের টহলদারি ছিল, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে বলতে পারবো না।
প্রশাসন জানে সব, বেশি বললে নিজে বলে যে আমাদের দাম কমে গেছে, দাম বাড়াতে বলা হয়। আমি দাম বাড়াতে চাই না, আর আমার দাম কমই থাক। আমি নিজের মানিকচকের বিধায়ক আছি, মানিকচকে যা ঘটবে সেখানে আমি আপোষ করবো না কারোর সঙ্গে, সেটা আমি দেখে নেবো, আমি যাচ্ছি। আর আমার ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে 13 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির পিছনে, সেই ঘটনাটাকেও আমাকে দেখতে হবে। ওসি এবং ওসিরাও পর্যন্ত ভালো কাজ করছে, তার নিচে আর অনেক অফিসার ভালো কাজ করছে না, সেগুলো দেখা উচিত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন খোদ তৃণমূল বিধায়ক। মালদা কি মুক্তাঞ্চল? কেন বলছি তার কারণ গত 24 ঘন্টায় মালদা শহরেই একের পর এক জায়গায় কখনো খুন, কোথাও গুলি চলল, কোথাও কুপিয়ে খুন করা হলো। এই মুহূর্তে পাশাপাশি 3টে ছবি দেখাচ্ছি আপনাদের, ভূতনির ছবি দেখাচ্ছি। সেখানে পঞ্চায়েত সচিবকে সামান্য ছাগল অন্যের খেতে ঢুকে ফসল খেয়ে গেছে এই অভিযোগে সেখানে একেবারে মৃত্যু হলো পঞ্চায়েত সচিবের। আর একটা ছবি দেখাচ্ছি মালদারই গুলিবিদ্ধ এক যুবক, তার পাশাপাশি দেখাচ্ছি কুপিয়ে খুন করার ছবি। মালদায় গত 24 ঘন্টায় আইন শৃঙ্খলা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্ন। আমরা এই নিয়ে কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। ঝামেলা মানে গুলি চলবে সেখানটা, কারণ সবারই পকেটে পিস্তল। আপনি কি করবেন? পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। বাংলা কথা, পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ, দুর্নীতি। যেমনটা দেখাচ্ছিলাম আপনাদের, তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর বাড়ির কাছে গুলিবিদ্ধ এক যুবক, বিপ্লব ঘোষ নামে ওই যুবকের হাতে গুলি লাগে। একেবারে জুয়ার আসরে বচসা, সেই বচসাই গড়িয়ে যায় এই গুলি চলা পর্যন্ত, এমনটাই অভিযোগ। মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয় যুবককে। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের মালোপাড়ার ঘটনা। তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল ওরফে বল্ল এখন অধরা। এলাকাবাসীর অভিযোগ, বহিরাগতদের আনাগোনা বাড়ছে এলাকায়, বেশি রাত হলেই বসছে নেশার আসর। আর পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না, অভিযোগ এমনটাই। যিনি সাসপেক্ট আর কি, যিনি মানে গুলিটা চালিয়েছে, ওর নাম হচ্ছে উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল বলে পরিচিত। ওকে আমি জিজ্ঞেস করি কী হয়েছে ভাই, বলা মাত্র ওই অন্য একজনের কাছ থেকে, যেগুলো বহিরাগত ছিল, ওদের কাছ থেকে স্কুটি থেকে বা পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি চালায়। 1 রাউন্ড গুলি আমার হাতে লেগেছে, যেটা এপার ওপার হয়ে গেছে, এখন ওখানে প্লেট বসাতে হবে। আমি যে দৌড়ে দেখছি আমার ছেলে পড়ে আছে ওখানে, আর রক্তপাত হচ্ছে। হঠাৎ দেখলাম যে সব হই হই করে এখানে আসলো, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। তারপরে একবার গুলিও চললো। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। এখানকার যে গন্ডগোলটা হয়েছে আমরা শুনেছি, সেটা পুলিশ দেখছে। পুলিশ অনুযায়ী এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না, হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বিজেপি অভিযোগ করছে ল অ্যান্ড অর্ডার নিয়ে, কি বলবেন? বিজেপির কাছ থেকে ল অ্যান্ড অর্ডার শিখতে হবে না, বিজেপি নিজের রাজ্যের ল অ্যান্ড অর্ডারগুলো দেখুক। আর 13 নম্বর ওয়ার্ড যেটা, ওটা তো বিজেপিরই ওয়ার্ড। লালুজির আমলে যেমন বিহারের অবস্থা ছিল, এখন সেই অবস্থাটা এখন পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, খুন খারাপি, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, পাওয়ারের লোভে, সিন্ডিকেটের লোভে এই পুরো জিনিসগুলো চলছে। ক্ষমতার লোভের জন্য আজকে তৃণমূল আস্তে আস্তে ক্ষমতাচ্যুত হবে। মালদাতেই এক যুবককে কুপিয়ে খুন, ভাইকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে ভর্তি ওই যুবকের দাদাও। হামলাকারী সেও আহত, সেও ভর্তি হাসপাতালেই। কালিয়াচকের চড়ি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায় উত্তেজনা। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ, বয়স 28। যুবক পেশায় চা বিক্রেতা। গতকাল রাতে বাইকে চেপে যাচ্ছিলেন বিকাশ। অভিযোগ, ঠিক তখনই মত্ত অবস্থায় তাঁকে আটকান অভিযুক্ত মনোজ ঘোষ। শুরু হয় বচসা, গালিগালাজ। তারপরেই হাঁসুয়া বার করে বিকাশকে কোপ মারতে থাকে মনোজ। ঘটনাস্থলে মৃত্যু হয় বিকাশের। ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন বিকাশের দাদাও। হাতাহাতিতে আহত অভিযুক্ত মনোজও। মনোজকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ওখানে তো আমি ছিলাম না, আমি নিজের বাড়িতে ছিলাম, আমার বাড়ি মঙ্গলবাড়ি নলডুবি। কিন্তু আমি ফোনে শুনতে পেলাম যেরকম ভাইদের সঙ্গে মারামারি হয়েছে, যে ওই যে বিকাশ ঘোষ যে মারা গেল আমার ভাই, আর আমার আর এক দাদাকে আঘাত করেছে। দাদার মাথায় কোপ আছে, হাতে কোপ আছে, সেই দাদাও সিরিয়াস আছে খুব, আর হাতের রগ কাটা গেছে।
এইসব ভর্তি আছে এখানে দুজনে, একজন তো চলে গেল। কে মেরেছে? মানুষ ঘোষ। আমার ভাইরা গাড়ি মোটরসাইকেলে বাড়ি থেকে বেরিয়েছিল, ভাই আমার নেশা পান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে, ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখোমুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে পিটিয়েছে। সামান্য বচসা, সেখান থেকে খুন ও খুনি, এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ। তারকেশ্বরের পাঁচগেছি এলাকায় ব্যাপক উত্তেজনা। মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ, বয়স 60। জানা গেছে শনিবার রাতে চাষিদের কাছ থেকে আলু কিনে ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছিলেন রাখাল ঘোষ এবং তার ছেলে। পথে বেশ কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয়। এরপরে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবি, মৃতের ছেলের কাজের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মানে কোনো ভটভটি আগের মোড়ে দাঁড়াতে হবে, কেউ পেছনের মোড়ে দাঁড়াতে হবে। ও কত সিগন্যাল করেছে, মানে এমনই জায়গায় এসে গেছে, মানে ও বলছে আমি যাব, ও বলছে আমি যাব, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু মারধর লোড করছিল, লোড করছিল, 1.5 বস্তা আলু ছিল। হ্যাঁ, কিন্তু মারধর করাটা তো ঠিক হয়নি। ভাইপোকে ওরা মারধর করেছে, আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে, আমরা লাশ এখানেই ফেলে দেবো। এখানে একটা আলুর যাতায়াত সংক্রান্ত বিষয়ে এদের ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন এদের নাম পেয়েছি, এরা মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসীরা আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। পরে খবরে নজর রাখবো। ভাঙড়ের চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার, পরিবারের দাবি খুন করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতের ঘটনা। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। রাত 1টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে জানা গেছে। আমার ভাই হয় বাবলু মোল্লা, কি বলবো বুঝতে পারছো, ও মোটামুটি ঝাল খেতে মোটামুটি স্প্রে করতে এসেছিল, তখন ঠিক 9টা 9:30 হবে, ঠিক জানি না বিষয়টা। তারপরে হচ্ছে গিয়ে আমরা খবর পাই প্রায় 12টা 20 ঘটনাস্থলে দেখলাম ওকে ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় মোটামুটি শুয়ে আছে, মানে ফেলে দিয়েছে, কাঠ দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, পিটিয়ে মেরেছে, মোটামুটি ওই কাঠের চিহ্ন আছে, দেখেছি আমরা। আবার আমি ওটা ঠিক বলতে পারবো না। কিভাবে আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে সুনিতা উইলিয়ামসদের, কতটা জটিল হতে পারে সেই প্রক্রিয়া, হাতে কলমে দেখালেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। সুনিতা উইলিয়ামসদের এবার ঘরে ফেরার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জায়গা নিচ্ছে অন্য 4 নভশ্চর। 9 মাস ধরে মহাকাশে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 8 দিন পরে তাদের ফেরার কথা থাকলেও সেই সময়সীমাটা বেড়ে 9 মাস হয়ে গিয়েছে। কিভাবে তারা ফিরছেন, সেই ফেরার পদ্ধতিটাই বা কী, এই মুহূর্তে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী রয়েছেন এবং তিনি একটা ডেমো মডেল করেছেন কিভাবে তারা ফিরছেন মহাকাশ থেকে এই পৃথিবীতে, সেটা আমরা একবার জেনে নেব। এই পুরো ঘটনাটার সেন্টার কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আইএসএসের এক্স্যাক্ট কপি, এক্স্যাক্টলি 200 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই আইএসএসে দেখবেন আপনি বিভিন্ন রকম স্যাটেলাইট এইভাবে আটকে আছে, বিভিন্ন রকমভাবে পোর্টিং করে। তো কালকে যেটা ঘটনাটা ঘটেছে, যে এই যে ছোট যন্ত্রটা দেখছেন, এটা কিন্তু এর থেকে যদি 200 গুণ বড় করেন, প্রায় 12 ফুট মতো বড়। কালকে এখান থেকে পৃথিবীতে ক্রু-10 গেছে, গিয়ে আজকে সকালবেলাতে এই ক্রু-10 এক্স্যাক্টলি এইখানে গিয়ে হারমোনি পোর্টে গিয়ে জয়েন করেছে। আচ্ছা, এখান থেকে 4 জন অ্যাস্ট্রোনট অলরেডি বেরিয়ে কিন্তু মেন ঘর চলে এসেছে। অক্টোবর মাসে অলরেডি আপনারা জানেন যে ক্রু-9 গিয়েছিল। ক্রু-9 এক্স্যাক্টলি এরকম আরেকটা যন্ত্রে গিয়েছিল, গিয়ে এই যে হারমোনি পোর্টের যে এই পোর্টটাতে গিয়ে ক্রু-9 গিয়ে বসে আছে। ক্রু-9-এর 4টে সিট ছিল, 4টে সিটের মধ্যে 2 জন গেছে পৃথিবী থেকে, আর 2টো সিট খালি রাখা হয়েছে যাতে সুনিতা উইলিয়ামস এবং উইলমোর, যারা এই স্টেশনে কাজ করছে ইন্টারন্যাশনাল স্টেশনে, তারা যেন ফিরে আসতে পারে। ফলে আগামী
আজকে যখন এই পোর্টিংটা হলো, এখান থেকে 4 জন যখন ঢুকে পড়লো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সুনিতা উইলিয়ামসরা তখন আবার এই পোর্ট থেকে বেরিয়ে এসে, এই ক্রু 9 থেকে বেরিয়ে এসে তাদের হাতে এই পুরো হ্যান্ডওভারটা করে দেয়। সুনিতা উইলিয়ামস তাদেরকে প্রত্যেকটা যন্ত্র, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট হ্যান্ডওভার করবে, কোন স্টেজে ফেলে রাখা হয়েছে। করার পরে বুধবার যেটা হবে, এই যে ক্রু 9টা সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর আর 2 জন সায়েন্টিস্টকে নিয়ে এখান থেকে আনডক করবে, ঠিক আছে? এবার এই যন্ত্রটার মধ্যে কী আছে? যন্ত্রের মধ্যে 2টো অংশ আছে। একটা হচ্ছে ক্রু মডিউল, যার মধ্যে 4 জন সায়েন্টিস্ট বসে থাকবে, 4 জন অ্যাস্ট্রোনট। এটা হচ্ছে সার্ভিস মডিউল, নিচেরটুকু, যার মধ্যে প্রোপেলেন্ট আছে। এরা এখান থেকে আনডক করার পরে যখন পৃথিবীতে আসতে শুরু করলো, পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে এইটা কিন্তু সেপারেট হয়ে গেল। অর্থাৎ এইটা এবার নিজের পড়ে গিয়ে ধ্বংস হয়ে যাবে। এবার জলে এসে পড়বে শুধু এই অংশটুকু প্যারাশুটে করে। এই যে এখানে প্যারাশুট দেখতে পাচ্ছেন যে স্প্ল্যাশিং হচ্ছে ফ্লোরিডার উপকূলে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে এইভাবে এসে প্যারাশুটে করে এসে পড়বে, এবং তার থেকে যেভাবে উদ্ধার করা হয় ওনার নর্মালভাবে সেভাবে উদ্ধার করা হবে। এটা সত্যি কথাই যে 1.5 মাসের 1 মাস 1.5 মাসের থেকে বেশি থাকলেই ওটা একটা বিশাল শারীরিক এবং ফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল প্রবলেম হয়। একদমই সন্দীপবাবু যেমনটা বললেন এবং যেমনটা বোঝালেন ডেমনস্ট্রেশনের মাধ্যমে, সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরে তাদের এই পৃথিবীতে ফেরার কথা, এবং সেই অপেক্ষার প্রহর গুনছে এই পৃথিবীবাসী। ক্যামেরায় দীপকের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।